তিন ইস্যুতে আওয়ামী লীগে চলছে তোলপাড় এবং তিনটি ইস্যুর মধ্যে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ তাদের সেই তিনজন রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে দায়িত্বরত ছিলেন। এর মাঝে একজন সাবেক পুলিশ প্রধান, তাকে নিয়ে এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে এবং আজকে আপনারা নতুন করে জানতে পেরেছে তিনি পাসপোর্টটিও নতুন করে তৈরি করেছিলেন। একজন খুবই সংবেদনশীল, খুবই গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছে পুলিশ প্রধান যখন আসলে তার পাসপোর্টটিও ভিন্নভাবে তৈরি করেন এবং দেশ ছাড়া হন, সবকিছু আসলে সরকারের চোখের অগোচরেই হচ্ছে কিনা সেটি নিয়ে একটি বড় প্রশ্ন থেকে যায়। একই সময় যখন সরকার বলছে তারা আসলে কোনো ব্যক্তির দায় নিতে নারাজ, সেই সময় দায় আসলে কার? বেনজির নামা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, এবং আছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেনজির নামা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। যে বেনজির আহমেদকে নিয়ে আমরা এত কথা বলছি, তিনি আসলে এই সরকারের আমলেই পুলিশ প্রধান ছিলেন এবং রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ পদে তিনি কাজ করেছেন, র্যাবের প্রধান হিসেবেও তিনি কাজ করেছেন। সেই সময়গুলোতে আসলে এই যে ধরনের অপরাধ আমরা দেখলাম, কিংবা তার বেনজির নামা যদি আমরা বলতে চাই, তার মানে অর্থাৎ তার পেছন দিকে যা কিছু আছে সবকিছু একসাথে আসে, যে বিশাল দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, সেটি তো নিঃসন্দেহে একদিনে দুই দিনে গড়ে তোলা সম্ভব নয়। এত দীর্ঘদিন ধরে এই আলাদিনের চিরাগ তিনি গড়ে তুলেছেন। আওয়ামী লীগ একেবারেই আসলে বেখবর ছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিপুণ রায় চৌধুরী। দেশ টিভি যারা অনুষ্ঠান দেখেছেন, আপনার আজকে বিষয়বস্তুর সাথে আমি একটু অন্যরকম আনতে চাই যে আমরা একটা নজির স্থাপন করতে পেরেছি। কিসের? দুর্নীতির? নট বেনজির, নজির স্থাপন করতে পেরেছি। এই যে বেনজিরকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি, এটা কিন্তু একটা নজির। আপনি যেভাবে বলছিলেন আমাদের সরকার সময় ছিল, দেখুন একটা রাজনৈতিক সরকার কিন্তু সাময়িক, 5 বছর পর ক্ষমতায় আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু একটা সরকারি আমলা যে পদেই থাকুক, সে কিন্তু তার বয়স যখন 59 হবে তারা থাকবে। এবং আপনি যাদের নাম বললেন তারা কিন্তু 3 সরকার আমলেই চাকরি করেছেন, তাই না? তা আপনি যেটা বলছেন যে সরকার, আমি বলবো কি, মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, 3টা টেন্স আছে তো নাকি? আমরা পাস্ট টেন্স নিয়ে কোনো আলোচনা করতে চাই না, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলেছেন যে এই দায়টা তার ব্যক্তিগত, দুর্নীতি সে ব্যক্তিগত করেছেন। এখন আপনি যদি বলেন যে তখন আপনারা কি করলেন, তাই না? দেখুন, এইগুলো দেখার দায়িত্ব তো এক্সেন্সে সরকারের না। প্রথমত, কেউ যদি এটার খোঁজ পেয়ে থাকেন সে বলতে পারেন যেটা এখন হয়েছে, বা দুদক যদি কোনোভাবে আমলে নিতে পারে তখন, এবং সেটা কিন্তু হয়েছে। রিয়াজুল কবির কাছে ধরে নিলাম যে দায় সরকারের নয়, যেহেতু বারবার বলা হচ্ছে দায় ব্যক্তি অপরাধ করেছেন, তাকে সেই দায় নিতে হবে নিশ্চয়ই। কিন্তু আসলে যখন এত গুরুত্বপূর্ণ পদে সেই ব্যক্তি আছেন, তিনি নিশ্চয়ই এই পদটিতে একেবারে সরকারের কোনো ধরনের প্রশ্রয় ছাড়া নেই, সেই জায়গাটিতে সরকারের নিশ্চয়ই অনেক কিছু জানার কথা ছিল। সরকারের যারা কর্মচারী, কর্মকর্তা, এখানে কিন্তু পদটা বিষয় না, কোন ব্যক্তি কোন পদে থেকে দুর্নীতি করলো সেটা বিষয়। এবং আমাদের সরকারে তো বারবারে বলছেন যে এই সরকার আমলের পদে ছিল, এই সরকার কি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যা তার বিষয়ে তদন্ত করা যাবে না, তার বিষয়ে মামলা করা যাবে না, সেটি করে সে যদি হাজির না হয় তাকে আনা যাবে না? প্রতিদিন আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই দ্বার আমরা নিতে পারি না। এবং আমি মনে করি ইটস এ মেসেজ। কিন্তু এত দীর্ঘদিন ধরে যখন আসলে কোনো দুর্নীতি হয়, সেটি আসলে সরকারের চোখ এড়িয়ে যায় কি করে? সেটি কিন্তু বড় প্রশ্ন থেকেই যায়। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, একটু আপনার কাছে আসতে চাই। এই যে আসলে আমরা বেনজির নামা নিয়ে আলোচনা করছি, আপনি কি মনে করছেন সরকার বলছে তারা অস্বস্তিতে আছে কিন্তু তাদের কোনো দায় নেই, কারণ ব্যক্তিগতভাবে বেনজির আহমেদ এই অপরাধগুলো করেছেন? অসংখ্য ধন্যবাদ। দেশ টিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, আমার সম্মানিত সহ আলোচক কাউসার ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, মোটা দাগে যদি বলতে হয় যে বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, এই দুইটা পদ এই দুইটা পদ কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী তার এখতিয়ার বলে, অর্থাৎ নির্বাহী বিভাগের এখতিয়ার বলে কিন্তু তাদেরকে পদায়ন করা হয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ পদে। হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করে বিশ্বস্ত হাতিয়ার হিসেবে বেনজির আহমেদকে আপনার ঢাকা প্রথমে 2014-তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার করেন এবং 10 অক্টোবর 2011-তে উনি যোগদান করেন এবং পরবর্তীতে 18 সালে 30 ডিসেম্বর 29 ডিসেম্বর মধ্যরাতের করার জন্য আপনার র্যাবে তাকে আনা হয়। হ্যাঁ, মানে অর্থাৎ
জানুয়ারি 2015 যোগদান করেন, 15 এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ। এখন প্রধানমন্ত্রী তিনি তার ক্ষমতা বলে 2 জন শীর্ষ দুর্নীতিবাজ আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, সেই 2 জন শীর্ষ দুর্নীতিবাজ কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই কিন্তু নিয়োগ পেয়েছেন। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু কারণ নাই, বর্তমানে এই অবৈধ সরকারের নাই। তো যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার নিজের হাতে 2 জন দুর্নীতিবাজকে নিয়োগ দেন এবং তাদের দায় নেবে না সরকার, এটা যদি বলে থাকে সরকার শুধুমাত্র তার দায় এড়ানোর একটা মানে ভাওতাবাজি কথাবার্তা ছাড়া এটা আর কিছুই নয়। কারণ আজকে বেনজির আহমেদরা কি কারণে গড়ে উঠেছে? বেনজির আহমেদ এই অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই বেনজির আহমেদদের সৃষ্টি হয়েছে। কার হাত দিয়ে সৃষ্টি হয়েছে? স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আজকে তারা মানে দায়সারা ভাব দেখাচ্ছেন। আজকে আমাদের কাউসার ভাই বললেন যে দলের পক্ষ থেকে বলা হয়েছে এটা ব্যক্তির দায়। এখন এটা ব্যক্তির দায় আপনি বলতে পারেন। হ্যাঁ, আজকে বেনজির আহমেদ যে দুর্নীতি, যে একদিনে 4টে বাড়ির কিনেছেন, ক্রয় করেছেন, মানে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তিনি মালিক ছিলেন, নামে বেনামে, হ্যাঁ একাধিক, এবং 7 তলা মনে কয়টা বাড়ি করেছে আই ডোন্ট নো, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। এবং সেই সাথে আপনার সাবেক সেনাপ্রধান, তারও এই দৃষ্টান্তগুলো আসছে। আজকে 2014 সাল থেকে বলেন আজকে 35 বছর তার এই চাকরির জীবন। হ্যাঁ, 35 বছরে সে যে এত দুর্নীতি করেছে, এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তার যে পাসপোর্ট জালিয়াতে একটা পাসপোর্ট বানিয়েছে, সেটা কি সরকার জানে না? সেটা কি সরকার জানে না? প্রত্যেকটা সেক্টরে সাক্ষী রেখে রেখে কিন্তু তাদের এই দুর্নীতি প্রশ্রয় দিয়ে কিন্তু আজকে বেনজির আহমেদ এই ক্ষমতাধর হয়েছে, কিংবা আপনার সাবেক অ্যাডভোকেট নিপুণ রায় যদি একটি কথা বলছিলেন রাজুল কবির কাউসার, অন্তত আওয়ামী লীগ আসলে এদের বিচার নিয়ে আসলে কোনো ধরনের আমি একটা কথা বলি না, আপনি শোনেন, বিএনপি সময় কি হয়েছে কি না হয়েছে সেটা বাংলাদেশের জনগণ দেখেছে। এই গুটি কয়েক মানুষের মানে কে ক্ষমতা বাড়িয়ে দিয়ে তাদের উপর ওই আপনার প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে চাপ সৃষ্টি করে 2টা অবৈধ নির্বাচন বর্তমানে অবৈধ সরকার করে নিয়েছে। 3টা অবৈধ নির্বাচন, 2014 সালের নির্বাচন বেনজির আহমেদকে দিয়ে ওই বৈঠনি পার করেছেন, অবৈধ বৈঠনি। 2018 সালের নির্বাচন বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান 2 জনকে যৌথ প্রযোজনায় অবৈধ বৈঠনি পার করেছেন বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 2024-এও একইভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আমি একটা কথা বলি, যখন আমেরিকা থেকে স্যাংশন দেয়া হলো, তারপরে যখন ডোনাল্ড লু এসে আপনার র্যাবের উপর স্যাংশনের কথা, আপনারা অনেক দেখেছেন যে সব কিছু হয়ে যাচ্ছে, ওনারা কিন্তু বলেছে যে হ্যাঁ সব কঠিন পরিস্থিতি হবে, সেখানে সরকারকে নমনীয় হতে হবে, হ্যাঁ তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। এখন এতদিন ধরে দায়িত্ব পালন করলেন, এত টাকার দুর্নীতি করলেন, হাজার হাজার মানুষকে গুম করলেন, খুন করলেন, বিনা বিচারে তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করালেন, মানে একদম নিরীহ মানুষদেরকে। হ্যাঁ, আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুমকি দামকি দিয়ে আজকে বেনজির আহমেদ তাদের সম্পত্তি দখল করে নিয়েছে। তখন আমার দুদক কোথায় ছিল? তখন আমার বিচার বিভাগ কোথায় ছিল? তখন আমার নির্বাচন কমিশন কোথায় ছিল? তখন আমার এই যে জালিয়াতি করলো পাসপোর্ট, তার মানে প্রত্যেকটা সেক্টর আজকে দুর্নীতিগ্রস্ত। এই প্রত্যেকটা সেক্টর দুর্নীতিগ্রস্ত কার দ্বারা? এমপি মন্ত্রী দ্বারা। এর বাইরে কোনো কিছু না। কথার মালা গেঁথেছেন। জি, প্রধানমন্ত্রী অবৈধভাবে তাদেরকে ব্যবহার করে বৈতরণী পার হয়েছেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী বা একটা সরকারের প্রধানমন্ত্রী ইচ্ছা করে একটা আইজিপি বা সেনাবাহিনী প্রধান বসাতে পারেন না পছন্দ মতো। আমাকে পারবেন আইজিপি বানাতে, আমাকে পারবেন সেনাবাহিনীর প্রধান বানাতে? ওনারা কিন্তু ধাপে ধাপে, এই বেনজির সাহেব কিন্তু এসপি ছিলেন, এডিশনাল এসপি ছিলেন, এসপি ছিলেন, ডিআইজি, কমিশনার, তারপর র্যাবের। কিন্তু আমার এই পয়েন্টটা তাদের তো অ্যাকচুয়ালি পেছনের রেকর্ডগুলো চেক করার কথা। দেখুন, আমি যদি একটা ছোট্ট কথাই বলি, আমরা যখন আন্দোলন করে রাজপথে আন্দোলনে ছিলাম, দেখেন উনি তো দুর্নীতির অনেকগুলি শাখা প্রশাখা বলেছেন, অনেকগুলো পার্ট বলেছেন। বিএনপির বেলা কিন্তু খুব সুন্দর ছিল, 1 পয়েন্ট হাওয়া ভবন।
এক জায়গায় আসলে সব হয়ে যাবে। আমরা যখন হরতাল করতাম তখন হাওয়া ভবনের মাঠে তারেক রহমান কোকো সাহেব ক্রিকেট খেলতেন, সেই ক্রিকেট মাঠে কিন্তু পাহারায় ছিলেন এই বেনজির সাহেব। এটা বাস্তবতা। অর্থাৎ এই একই লোককে বারবার আসলে ক্ষমতার জন্য সব রাজনৈতিক দল ব্যবহার করছে কি, বা ওনারা সেভাবে ব্যবহৃত হয়েছেন কিনা, কেন সবার আনুগত্য প্রকাশ করতে গিয়েছেন। কিন্তু উনি কিন্তু ওই যে ধাপে ধাপে এসছেন, চট করে তো আইজি কাউকে বানানো যাবে না, ধাপে ধাপে এসছেন। আমরা বলতে চাই না, কিন্তু বলতে চাই কি ব্যবহার করেছেন সবাই। আমি যেটা বলতেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে পছন্দ করে বসতে পারে না, কিন্তু ধাপে ধাপে এসছে। বিশেষ করে উপরের যে র্যাঙ্কগুলো দেখেন, বেগম খালেদা জিয়া, আমি এটা বলতে চাচ্ছিলাম না, আজকে যিনি জেলখানায় আছেন কিসের মামলায়? টাকা যত ছোট হোক, বিষয়টা দুর্নীতি। উনি রাষ্ট্রের দুইবারের বেশি প্রধানমন্ত্রী ছিলেন, সোয়া দুইবার আর কি, যেহেতু 3 মাস মাত্র ছিলেন। আচ্ছা, উনার ট্যাক্স ফাইলে উনি সাদা টাকা কালো টাকা সাদা করেছেন, এটা কি জাতি আশা করতে পারে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে? এটা একটা দুর্নীতি পর্যায়ে পড়ে। আমি কাউসার করলাম এক বিষয়, কিন্তু এটা প্রধানমন্ত্রী করা তো এক বিষয় না। তাই আজকে বিএনপি যেটা বলতে চাচ্ছেন মোটা দাগে, আসলে কিন্তু দুর্নীতি তখনই হয়েছে। কিন্তু বেনজির বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সবগুলো সংস্থাকে আমরা তাকে সাহায্য করতে দেখেছি, এতগুলো সংস্থা একসাথে দুর্নীতি করলো কি না? এখন আমরা যেটা বলতে চাই, যেহেতু এটা দুদক আমলে নিয়েছে, তদন্ত চলছে, তদন্ত পাওয়ার পর 6 তারিখ বুধ বেনজির সাহেবকে ডেকেছেন, 9 তারিখ ওনার পরিবারকে ডেকেছেন। তার আগেই তিনি দেশের বাইরে পরিবার সহ। এটা ডিপেন্ড করবে 6 তারিখ উনি আসলেন কি আসলেন না। উনি যে 6 তারিখ হাজির হন, ওনার অনেকগুলি স্কোপ আছে, আসতে পারেন, সময় নিতে পারেন, অনেকগুলি স্কোপ আছে, তখন বোঝা যাবে উনি কোথায় আছেন। কেন আমি তর্কে যাব না উনি কোথায় আছেন, পত্রিকার রিপোর্টের কিন্তু বলা যাবে না একটা লোক কোথায়। আমার বিষয় হলো যে উনি যে আইন মেনে চলেন, দুদকের আহ্বানে যদি আসেন ইটস ওকে, বা সময় সেটা আমরা দেখতে চাই। এর আগে আমরা মন্তব্য করতে চাই না। এতগুলো আইন ভঙ্গের পরে এখন আইন মানার সম্ভাবনা কতখানি, সেটা নিয়েও তো একটি প্রশ্ন থাকতে পারে। এটা 6 তারিখে বলি আমরা, হতে তো পারে, যেহেতু আসলে পুরো বিষয়টি এখনো বিচারাধীন আছে, আমরা কি মন্তব্য করে এটাকে বলতে পারি? আমাদের মধ্যে কিছু হবে। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বেগম খালেদা জিয়াও দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে যে দুর্নীতি আছে সেটিও প্রমাণিত, অর্থাৎ সেখানে আসলে বিএনপি দায় নিয়েছিল কিনা, শুধু ব্যক্তির দায় আসলে জোর করে বিএনপি আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? শুনেন, প্রমাণিত কোন আদালতে? প্রমাণিত হয়েছে ওনাদের সাজানো আদালতে, যে আদালত বাংলাদেশের জনগণ ন্যায় বিচার পাচ্ছে না, বিরোধী দল বিরোধী মতের মানুষরা ন্যায় বিচার পাচ্ছে না। আমার কথাটা শেষ করে নি কাউসার ভাই, আপনার সময় আমি কথা বলিনি। আচ্ছা, এখন আপনি দেখেন এই বেনজির আহমেদকে যখন আপনার দুদক চিঠি দিল আপনার তার মতামত প্রকাশ করার জন্য, তার আগে তিনি দেশ ত্যাগ করে চলে গেলেন। আজকে এতগুলো টাকা পাচারের সাথে জড়িত, দুর্নীতি লুটপাটের সাথে জড়িত, যেখানে যাকে নিয়ে সারা বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, সেই ব্যক্তি কিভাবে দেশ ত্যাগ করতে পারে? ইমিগ্রেশন তাকে কিভাবে দেশ ত্যাগ করতে দিল? এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন যে বেনজির আহমেদ কোথায় আছেন এবং কার প্রশ্রয়ে চলে গিয়েছেন, এটা তো খতিয়ে দেখবেন। উনি জানেন না, তো উনি জানেন না, তাহলে উনি এই দায়িত্বে কেন আছেন? এবং যারা ইমিগ্রেশনের দায়িত্বে আছেন তারাও কি দুর্নীতিগ্রস্ত না? আপনি কি বলবেন আমাকে? কখনোই বলতে পারবেন না। আজকে দেখেন, আমরা যারা বিএনপি করি, একদম ক্ষুদ্র কর্মী, প্রত্যেকের নামে, যাদের নামে একটা করে মামলা, প্রত্যেকটা মানে বর্ডার গার্ড বলেন, সব জায়গায় সব সেক্টরে আপনার ইমিগ্রেশন ক্রস করতে হলে একদম পাসপোর্ট শো করার সাথে সাথে তার নাম, ঠিকানা, কতগুলো মামলা আছে এসে সব রেড কালি দিয়ে সব চলে আসে। হ্যাঁ, সেখানে আমাদেরকে যখন দেশ ত্যাগ করতে হয়, মানে বাইরে যেতে হয়, তখন ঘন্টার পর ঘন্টা আমাদেরকে নিয়ে বসিয়ে রাখা হয়। ওইখান থেকে ক্লিয়ারেন্স আসে না, সেখান থেকে ক্লিয়ারেন্স আসে, এইসব নাটক চলে। আজকে বেনজির আহমেদের মতো একজন দুর্নীতিবাজ দেশের বাইরে চলে গেল এবং সে কোনো কিছুই সরকার জানে না, বোঝে না কিভাবে চলে গেল। এটা বলা আর হাস্যকর মামলাটা ব্যাপারে যে কথা 111 এর সময় যে মামলাগুলো করা হয়েছে, এটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মামলা হয়েছে 4টি। একই ধরনের মামলা বর্তমান অবৈধ সরকারের নামে, প্রধানমন্ত্রীর নামে 14টি মামলা করা হয়েছিল। তিনি ক্ষমতায় এসেছেন এবং ওই সরকারকে বৈধতা দেবেন, সকল অপকর্মকে বৈধতা দেবে মুসলেকা দিয়ে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় এসে তিনি তার সকল মামলা কোয়াশ করে নিয়েছেন। এবং যে আদালত
মানে সাজিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। 10 বছরের, প্রথমে দিলেন 5 বছরের সাজা, যে আপনার দিলেন বিচারপতি, সেই বিচারপতি প্রমোশন হয়ে গেল হাইকোর্টে, ঠিক আছে। হাইকোর্ট আবার যখন ওই সাজা বাড়িয়ে 10 বছর দিলেন, তার আবার অ্যাপিলেট ডিভিশনে তার প্রমোশন হয়ে গেল। আবার দেশনায়ক জনাব তারেক রহমানের একটা মামলায় যেখানে বেকসুর খালাস করে দিল, সেই বিচারপতিকে আপনার দেশ ত্যাগ করতে বাধ্য করা। আমার কথা শেষ করে নি। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা কি করুণ পরিণতি নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, এটা বাংলাদেশের জনগণ জানে। আজকে এই সব কিছুর পিছনে সরকারের এক আঙুলের ইশারার বাইরে কোনো কিছু হয় না। আজকে বেনজির আহমেদ গড়ে উঠেছে স্বয়ং অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের আঁচলের তলে খেলে খেলে তাকে তৈরি করা হয়েছে, এবং তাকে সকল অবৈধ সুযোগ সুবিধা দিয়েছে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আজকে আজিজ সাহেবের পরিবারকে শেষ করেনি একটি দুর্নীতিবাজ, একটি দাগী আসামি, যাকে মানে রাষ্ট্র ক্ষমতার, রাষ্ট্রপতির ক্ষমতা বলে যাকে করা হয়েছে, সাজা মাহফুজ করা হচ্ছে তাদের ভাইদেরকে। সুযোগ সুবিধা আজকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই দুর্নীতি করার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে শুধুমাত্র আজকের প্রধানমন্ত্রীর অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। তারপরও আমি বলি, এখন আসলে কেন, এখন শোনেন, এখন সরকার তো এর দায় নেবে না। এই জন্য আমি তো বারবার করে বলি যে বাংলাদেশের প্রত্যেকটি মানে আপনার দেশপ্রেমিক যারা সৈনিকেরা আছেন, কর্মকর্তা কর্মচারীরা আছেন, তাদের মেরুদণ্ড এখন সোজা করে দাঁড়াতে হবে। সেই সাথে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি নাগরিকের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। কারণ হাসিনা, তারই নেতারাই বলেছেন, হাসিনা যারে ধরে তাকে বাগে ধরলেও ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না, ঠিক আছে। ওনাদের নেতার বক্তব্য যে আমাকে ছাড়া এখানে সবাইকে কেনা যায়, এই জায়গা থেকে আজকে আমাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। কারণ দেশটাকে নিয়ে এরা খেলা শুরু করে আজকে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশের কিংবা আসলে যাদের বিরুদ্ধে এত অভিযোগ তারা সবাই আসলে একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন কিনা, এবং তারা আসলে আওয়ামী লীগের সৃষ্টি কিনা, আমরা উত্তর নিব। একটি বিরতি নিতে হবে, তো সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার অনেকগুলো অভিযোগ করেছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। খোদ প্রধানমন্ত্রী আসলে এই ধরনের ব্যক্তিদেরকে, অর্থাৎ বেনজির কিংবা আজিজদের মতন ব্যক্তিদেরকে ব্যবহার করে আসলে এই ক্ষমতায় টিকে আছেন। ব্যবহারের কি তাহলে আসলে প্রয়োজনীয়তা শেষ, সে কারণেই এখন এই অবস্থা? দেখুন, একটা দেশ পরিচালিত হয় একটা সংবিধানের মাধ্যমে। একটা দল, এখন যারা নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচন কমিশনের, তারা কিন্তু গঠনতন্ত্রের মতো পরিচালিত হয়, এবং এক এক দলের এক এক ধরনের গঠনতন্ত্র। এই খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য তারা গঠনতন্ত্র চেঞ্জ করে ফেলেছেন। গঠনতন্ত্র চেঞ্জ করতেই পারেন, কিন্তু সেটা হইতে হবে একটা সম্মেলনের মাধ্যমে। আমি জানি না গত 5-7 বছরে বিএনপির কোনো সম্মেলন হয়েছে কিনা। তার মানে কি, রাতের কুয়ের মতো একটা দ্বারা তুলে দিয়েছেন? কেন ওখানে বলা ছিল যে সাজাপ্রাপ্ত ব্যক্তি বা নেতা হইতে পারবেন না। কিভাবে করলেন? আজকে অন্যের দোষ দেখেন আজকে। আর আমি এটাও বলতে চাই, আপনি যেভাবে বলছেন যে 1-2টা লোকের জন্য একটা বাহিনীকে কিন্তু আপনি চাপিয়ে দিতে পারেন না। আমরা মনে করি যখন সেই বাহিনীর প্রধান হন তখন তো আসলে এক ধরনের প্রশ্ন থেকেই যেতে পারে। দেখেন, একটা বাহিনী প্রধান কিন্তু একা না, ইটস এ টিম। একজন আইজিপি আছেন, 6-7 জন এডিশনাল আইজিপি আছেন, পুরো বাহিনী সেই দায়ভার কখনোই দায়বদ্ধ। আর এটা যদি বলেন যে আজিজ সাহেব বা বেনজির সাহেব সব করে ফেলেছেন, দেখেন বাংলাদেশে 42,000 ভোট কেন্দ্র। ওখানে প্রতিটা ভোট কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর থাকেন, কনস্টেবল থাকেন, বিজিবি মেম্বার থাকেন, আনসার বাহিনী থাকেন, তারা দায়িত্বে থাকেন। আপনি কি মনে করেন তার কমান্ড সব জায়গায় চলে যায়? সে ইচ্ছা করলে পারে? এটা আসলে নিজেদের ব্যর্থতা চাপানোর জন্য অন্যকে দোষ চাপান। তাহলে বিএনপি এত নিশ্চিতভাবে বলছে কি করে? আর স্পষ্ট করে আমরা বলি কি জানেন, দুর্নীতি কমছে বলে কিন্তু দেশ এগোচ্ছে। এটা নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের উন্নয়নের বড় কাজগুলি হয়েছে, এবং দেশের অনেকগুলি সূচক কিন্তু বেড়েছে। ডলারের দাম বেড়েছে, কিন্তু রপ্তানি বেড়েছে, এবং আমাদের রেমিটেন্সও বাড়ছে। আসলে কোনো সন্দেহ নেই, সেটা আমরা গর্ব অনুভব করি। কিন্তু এই সময়টাতে এই ধরনের দুর্নীতি আবার অনেকটা গত 15 বছর যাবত, এই যেমন কিছুক্ষণ আগে নিপুণ রায় চৌধুরী এমন কোনো পয়েন্ট বাদ দেন, সব বলেছেন। এখন দেখতে হবে ওনার এই পয়েন্টগুলি জনগণ, দর্শকরা নিচ্ছে কিনা।
যদি নেয় তাহলে তো এই সরকার পরাজিত আন্দোলনের সফল হতেন। সেটাকে আমরা দেখছি। যেটি বলবার চেষ্টা করছে খোদ প্রধানমন্ত্রী আসলে ক্ষমতায় টিকে থাকার জন্য বেনজির কিংবা আজিজদেরকে ব্যবহার করেছেন কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা কথা বরাবর বলে নির্বাচনের আগে, আমি ভোটারদের কাছে যাব, ভোটাররা যদি মনে করে আমি ক্ষমতায় যাব না যাব না, এটা কিন্তু বলেছেন। এখানে দুই বাহিনীর প্রধান ওনাকে ক্ষমতা রাখার এখতিয়ার রাখে না, এটা মেইনলি হলো ভোটার এবং জনগণ। এই দলটি এই ভোটারদের কাছে যাচ্ছেন না, জনগণে বিশ্বাস করছে না, জনগণের কাছে কোনো আন্দোলনের পয়েন্ট ধরতে পারছেন না। ওনারা লক্ষ কোটি অভিযোগ বলতেই পারেন সরকারের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে, দেখতে হবে তাদের সাথে জনসম্পৃক্ততা আছে কিনা বা জনগণ। আপনি নিশ্চয়ই জানেন রিয়াজুল কবির কাউসার, আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই ধরনের ঘটনা সবটাই আসলে আওয়ামী লীগের নিজেদেরই সাজানো নাটক, তাই কি? এটা ওনার মতনই বলতে পারেন, উনি প্রতিদিন এটা ব্রিফিং করতে পারেন। আমরা রাইট ওয়েতে আছি কিনা, সরকার প্রপারলি চলছে কিনা, এবং সরকারকে কিন্তু অনেকগুলি সমস্যা মাথায় নিয়ে চলতে হচ্ছে, এটা অস্বীকার কোনো জোর নাই। সামনে একটা ঈদ আছে, এটা বুঝতে হবে। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি লক্ষ্য করে দেখেছেন আমাদের হজ যাত্রী যখন শুরু হয়, আমিও পত্রিকায় দেখেছি 60,000 হজযাত্রীর ভিসা হয়নি। আমি কিন্তু আশ্চর্য হয়েছি যেটা কি করে হয়, আমাদের 80,000 যাবে। খেয়াল করে দেখেছেন 1 সপ্তাহের মধ্যে সহজে কিন্তু ভিসা পেয়েছে, কিন্তু এই নিউজটা কিন্তু আতঙ্কের সৃষ্টি করেছে। হ্যাঁ, হজে যাবে 7 দিনের মধ্যে তাদের ভিসা হয় নাই, কিন্তু লক্ষ্য করেছেন একজনও বাদ যায় নাই। যে 942 জন বাদ এখনো যেতে পারেনি, তাদের বিরুদ্ধে সমাধান বিষয়টা নিলাম আমরা বৈশ্বিক বিরুদ্ধে করোনা থেকে শুরু করে। এই বেনজির আহমেদের এই সমস্যাগুলো কি আমরা সমাধান দেখতে পাবো? দেখুন, এটা যেহেতু দুদক তদন্ত করছে, তদন্ত সে একটা মামলা হবে, ওনাকে তো মামলার আওতায় আসতে হবে। এর আগে কিন্তু আমরা তাকে প্রমাণিত মানে সুযোগ হয় না, যেটা আমরা বেগম খালেদাকে বলতে পারি, তারেক জিয়াকে বলতে পারি সাজাপ্রাপ্ত আসামি। বেগম খালেদা যে কিন্তু যদিও সাজাপ্রাপ্ত আসামি, উনি কিন্তু বাইরে আছেন, মানে মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতে। তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি, দেশের বাইরে আছেন। উনি যদি দেশে রাজনীতি করতে চান, দলের নেতৃত্ব চাই, আমরা কিন্তু বলি যে উনি দেশে এসে রাজনীতি করুক, এবং আমাদের পদে বলেছেন ওনাকে এই দেশে আনা হবে ওনার সাজা ভোগের জন্য। একই রকম ভাবে অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, ওবায়দুল কাদের বলেছেন বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে আসতেই হবে। আপনি কি মনে করছেন এই বিচার আমরা হতে দেখব কিনা? দেখুন, এই বিচার বর্তমান অবৈধ সরকারের দ্বারা এই বিচার করা সম্ভব নয়, কারণ বেনজির আহমেদকে টানতে গেলে সরকারের অনেক খুঁটিনাটি, অনেক আশয় বিষয় সবকিছু বেরিয়ে যাবে বলে এখনো সরকার কিন্তু নীরবতার ভূমিকায় আছেন। জানি ধরি মাছ না ছুঁই পানি এমন একটা ভাবের মধ্যে আছেন। হ্যাঁ, ওনারা বলতে পারেন না বেনজির কোথায় আছেন, বলতে পারছে না। দুর্নীতি তো বেরিয়ে আসবে। স্বয়ং আপনি এখন প্রধানমন্ত্রীর দুদককে যদি স্বচ্ছতার সাথে যদি প্রধানমন্ত্রী মানে সবকিছু নিয়ে যদি টান দেয়, প্রধানমন্ত্রীর নামে দুর্নীতি বেরিয়ে আসবে, তার মন্ত্রী পরিষদের সকল এমপি মন্ত্রীদের নামে দুর্নীতি বেরিয়ে আসবে। শুধু কি বেনজির আহমেদকে জালিয়াতি করে পাসপোর্ট করেছে? আপনি আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে দেখেন, প্রত্যেকের নামে 2টা-3টা করে পাসপোর্ট তারা অলরেডি রেডি করে রেখেছে। হ্যাঁ, প্রমাণিত অভিযোগ না, এটা প্রমাণিত হবে। আমরা যত অভিযোগ তুলেছি এ পর্যন্ত, আপনারা সকল অভিযোগকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করে দিয়েছেন। প্রত্যেকটা অভিযোগে আমাদের প্রত্যেকটা অভিযোগে আজকে মানে প্রকাশ্যে জনগণের সামনে স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে। ঠিক আছে, আমি একটা কথা আমি শেষ করি, আমি তো শেষ বেসরকারি পাসপোর্ট করেছেন। শুনেন, যিনি একদম বড় পদে থেকে, রাষ্ট্রীয় পদে থেকে যিনি বলেন যে আমি বেসরকারি কর্মকর্তা, সেই পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারী দুর্নীতি নিয়ে আমি আর কথা বলতে চাই না, তাও সকলে দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, এবং সেখানে কি সরকারি কর্মকর্তারা নাই কিংবা সরকারের নেতাকর্মীরা তো দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং প্রত্যেকের অভিযোগ প্রমাণিত। শুনেন, প্রমাণিত আমি তো আপনাকে বলেছি কি দ্বারা প্রমাণিত, তারা তাদের সাজানো কোর্ট দ্বারা প্রমাণ করেছেন। এবং যেখানে আপনার সাক্ষীর আসার কথা, সেখানে সাক্ষী আসার আগে আর একটা মামলা দিয়ে তাকে ঝুলিয়ে এমপি হন, আপনি লাল পাসপোর্ট পেতে পারেন। আপনি যদি লাল পাসপোর্ট, আপনি আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব, উনি কিন্তু 3-4 বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি কখনো লাল পাসপোর্ট নেন নাই, উনি সবুজ পাসপোর্ট আশা করতেন। এটা কি দুর্নীতি বলবেন? এটা যার যার অপশন, চয়েস। এবং সরকারি কর্মকর্তারা ওনারা তো নীল পাসপোর্ট পান।
এটা নিতেও পারেন, নাও নিতে পারেন। আবার একইভাবে আমরা আরেকজন এমপির বিরুদ্ধে 21টি ফৌজদারি মামলা দেখলাম, তিনিও 3 বারের এমপি হয়েছেন। না, এটা আইনের আওতায় এসছে, তো বিচারের আওতায় আসছেন, তো বাস এটা আসতে হবে, দেখতে হবে। শুনেন, ঘটনা দুর্ঘটনা হতেই পারে, সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা, আইনের আওতায় তাকে আনা হচ্ছে কিনা, সরকার সেখানে মানে আপোষ করছে কিনা বা কোনো বাধা দিচ্ছে কিনা, আইনগত প্রসেস, এটা দেখতে হবে। এটা কি আসছে, এটা আসছে না, এই ব্যাপারে আমরা স্বচ্ছ। খুবই গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে সরকার আসলে কতখানি স্বচ্ছতার সাথে এই বিষয়গুলো বিচার করছে, কখন স্বচ্ছতার সাথে বিচার করছে সেটা আপনাকে মাথায় নিতে হবে। যখন ঘটনা ঘটে যাচ্ছে, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে, সকলের নজরে পড়ে যাচ্ছে, তখন সরকারের ব্যবস্থা নেওয়ার পায়তারা দেখাচ্ছে। আবার খুব সুকৌশলে সরকার তাদের প্রশ্রয়ের মাধ্যমে, তাদের সহযোগিতার মাধ্যমে, সার্বিক সহযোগিতার মাধ্যমে সরকার তাদেরকে ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ করে দিচ্ছে এবং দেশের বাইরে পরিবার সহ বের হয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। তো এই সব কিছুর সাথে সরকারের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এটা বাংলাদেশে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত এখন বুঝতে বাকি নাই, ওনারা যতই যাই বলুক না কেন। আর দুদক একটা ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে। এখানে যখন বিএনপিকে দরকার হবে ওই দুদকে ঢুকাবে এবং তাকে হাজার হাজার কোটি টাকা এস আলম গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। তারা কি সরকার জানে না? কিংবা বাংলাদেশ ব্যাংক কি বোঝে নাই? বাংলাদেশ ব্যাংক থেকে স্বয়ং টাকা পাচার হয়ে যায়, সরকার তখন নিশ্চুপ হয়ে বসে থাকে। এই প্রশ্নটি করতে চাই, এই জায়গাতে 45 দিন সরকার জানতে পারে যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। সবাইকে তো তারেক জিয়া ভাবলে হবে না। সবকিছু সরকার, তারেক জিয়া আজকে লন্ডনে আলিশান কি বসবাস করতে কিভাবে, রহমানকে নিয়ে এখন আর কথা বলেন না। তারেক সবার দৃষ্টি বলতে হবে না। নেতা হয়ে গিয়েছে, আওয়ামী লীগের কোন এমপির বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে কোন অভিযোগ দাঁড় করতে পেরেছেন? পারেন নাই। গর্বভাবে বলেন সবাই দুর্নীতিবাজ, না এটা হতে পারে না। দুর্নীতি প্রমাণিত হওয়া না পর্যন্ত কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। জি, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাডভোকেট টিপন রায় চৌধুরী যেটি বলছিলেন, আসলে দুদক যখন আছে বাংলাদেশে, সেই সময়টা দুদকের যে কাজ, তারা সেই কাজগুলো করছেন না কেন? অর্থাৎ যখন দুর্নীতি হচ্ছে তখন তারা তাদেরকে ধরছেন না। অভিযোগ করা, একটা এজাহার করা, একটা মামলা করা খুব সহজ, প্রমাণ করা খুব কঠিন। এবং একটা অভিযোগ যদি সুনির্দিষ্টভাবে প্রমাণিত না হয়, আপনি কিন্তু সাজা দিতে পারেন না। কারণ বুঝতে হবে, আপনি দোষী সাব্যস্ত হয় না এমন লোককে সাজা দেওয়া ঠিক হবে না, সুযোগ নাই। অভিযোগ করা সহজ, মামলা করা সহজ। হ্যাঁ, আমরাও চাই তদন্তে আসুক, ডকুমেন্টারি আসুক, পরিণত হয়েছে বলে যে কথাটি বলছিলেন, এটা তো ওনারা এটা সুবিধাটা চান। কিন্তু অনেকের কি, কিন্তু দেখেন, আমি প্রথমেই বলেছিলাম আওয়ামী লীগ নজির স্থাপন করেছে। এই 53 বছরের বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতা কর্মী এমপিদের কিন্তু দুদকের বারিন্দায় যেতে হচ্ছে। অনেক সরকারি আমলাদের, উচ্চপদস্থ সরকারি আমলাদের, অনেক হয়তো নিউজ হয় না, তারা কিন্তু দুদকের মামলায় ওএসডি আছেন বা তাদের ডিপার্টমেন্টাল মামলার মধ্যে আছেন। এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার করতে পেরেছে। এবং আপনারা জানেন, করোনার আগে একটা অভিযান শুরু হয়েছিল, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। কই সরকারকে বাধা দিয়েছে? দেয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ অন্তত দুর্নীতির বিরুদ্ধে এই ব্যাপারে কোনো আপোষ আমাদের, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে আপোষ করার সময় আসলে আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে আসলে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি। আমাদের বিএনপি সময় দুর্নীতির ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, এখন যেখানে আওয়ামী লীগের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, এখন ওয়ার্ডের কর্মী সেও 2,000 কোটি টাকা, 200 কোটি টাকা পাচারের সাথে যুক্ত হয়। আর বর্তমানে যে কাউসার ভাই বললেন, ওনাদের নেত্রী ভোটারদের কাছে যে ভোট ভিক্ষা করে উনি প্রধানমন্ত্রী হয়েছেন না, তিনি এই আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এই সরকারকে টিকিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, কোন কর্মী বান্ধব সরকার না, কিংবা ভোটারের সরকার না। নির্বাচন কমিশন একটা পুতুল কমিশন, কিসের ব্যবস্থা নেবে? এদের দায়বদ্ধতা কোথায় আছে? এরা জনগণের প্রতিনিধিত্ব করেন কিংবা জনগণের প্রতিনিধিত্ব সরকার, যে তাদের দায়বদ্ধতা আছে, ব্যবস্থা নেবেন, দুই একটা আই ওয়াশ করাবেন, এরপর আবার দেখবেন থেমে গেছে। আর আজকে আপনি দেখেন, আপনি আজকে দুর্নীতি কোন জায়গায় নাই? দুর্নীতির এখন প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বর্তমানে অবৈধ সরকার, প্রাতিষ্ঠানিক, আন্তর্জাতিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আজকে আমি আপনাকে বললাম তো, আপনি টপ টু বটম থেকে শুরু করে আওয়ামী লীগের সবার আপনি হিসাব খোলেন,
আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আজকে উনি বাহিনীর কথা বললেন, আজকে এক ব্যক্তিকে খুশি করার জন্য পুরো বাহিনীকে কলঙ্কিত করেছেন বর্তমানে অবৈধ সরকার। তো সেই জায়গা থেকে শোনেন, বিএনপি তো 12 বছর ক্ষমতায় নাই, 17 বছর ক্ষমতায় নাই। বিএনপির পিছনের কথা টেনে তো আপনি তো আপনার এই মানে দুর্নীতির যে বন্যা ভাসিয়ে দিয়েছেন দেশে, সেটা তো আপনি তো শাক দেওয়ার মাছ ঢাকার কোনো সুযোগ নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম, পুতুল কমিশন বানানো হয়েছে, বিচার বিভাগকে একটি মানে পুতুল বিচার বিভাগ বানানো হয়েছে, ঠিক আছে? এক আমলের ইশারার বাইরে নড়তে পারে না। আমি প্রথমেই বলেছি, এমন ভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে অন্যের উপর চাপানো। নামে একজন এখানে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন হবে, নির্বাচন কমিশনকে দোষারোপ করা হচ্ছে। আপনি খেলাতে নামবেন না, খেলাতে যাবেন না, দোষ দেবেন রেফারির উপর, এটা তো হতে পারে না। খেলা আপনাদের পাতানো খেলা কে যাবে? আপনাদের এই সার্কাসের খেলায় যে আপনাদের নেতারা এখন বলে যে শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনের পরে আমরা 91 নির্বাচন করেছিলাম, যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিল, 96 একটা নির্বাচন করেছিল 15 ফেব্রুয়ারি, যে সেই নির্বাচনের 3 মাসের মাথায় বাধ্য হচ্ছে একটা নির্বাচন দিতে, 12 জন নির্বাচন হয়েছিল। 2001 সালে আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের কাছে, সেই সময় বিএনপি ক্ষমতায় আসে। 5 বছরে এমন দুর্নীতি করেছেন, অনাচার করেছেন, দেশকে নিয়ে গেছেন, যার বাধ্য হয়েছিল একটা অনির্বাচিত সরকার আসতে। 111 যে সরকারটা বলি, এটা শুধু বিএনপির দুর্নীতির কারণে এসেছিল, নয়তো আমাদের এই কন্ট্রিবিউশনটা থাকতো। এটা ওনারা মানে বলে যেতে চান, আসলে বাস্তবতা ওনাদের দুর্নীতির কারণে। আইওয়াসের আসলে ব্যবস্থা করছে কিনা, আইওয়াস ত্যাগ করার জন্য আসলে এক ধরনের বিচার ব্যবস্থার কথা বলছে কিনা আওয়ামী লীগ, এই প্রশ্নটির আমি উত্তর নিতে চাই। তবে আরো একটি বিরতির সময় হয়েছে, তাই সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, শুধুমাত্র আইওয়াস করবার জন্য আসলে সরকার এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কিনা? দেখুন, আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ক্ষমতা চালাচ্ছে, এর আগে 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমরা মনে করি কি, বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য শুধু বক্তৃতায় নয়, স্লোগানে নয়, মানে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য ব্যবস্থা করেছেন। আজকে যে কোনো কমিশনে যাবেন, যে কোনো দপ্তরে যাবেন, লোকবল বা বসার যা ইকট করেছেন। যদি আইওয়াস হতো এই অবস্থাটা করতেন না। সরকার পক্ষ থেকে যদি বলা হচ্ছে, দেখেন দুর্নীতি কোনো দেশই নির্মূল করতে পারে নাই, জঙ্গির মতো নির্মূল হয় নাই, বাট আমরা একটা কন্ট্রোল রেখেছি। আমরা মনে করি কি, যেহেতু সরকারের স্লোগান, আমাদের দলের স্লোগান যে দুর্নীতি কেউ কেউ পার পাবে না, এবং আমরা প্রমাণ করতে পেরেছি অনেক ত্যাগী নেতা বা যারা দুর্নীতি করেছেন কাউকে কিন্তু ছাড় দেওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এটা বিএনপির স্লোগান হতে পারে আইওয়াস, আওয়ামী লীগের ব্যাপারে এটা প্রযোজ্য না। আওয়ামী লীগ যথার্থ এত কিছু করার পর আপনারা করেছেন, প্রতিদিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এইসব দায় ব্যক্তির দায় ব্যক্তিকে নিতে হবে। কোনোভাবেই কি আসলে সরকারের কোনো দায় নেই, যেহেতু এই সরকারের আমলে তারা এত ক্ষমতাসীন পদে বহাল ছিলেন? দেখুন, ওনারা যখন ক্ষমতায় ছিলেন ওনাদের তো দুইটা জিনিস মাথায় রাখতে হতো, যে আমাদের কিন্তু একটা লিমিট আছে, 59 পরে আমরা থাকবো না। তখন এটা নিয়ে আলোচনা হতে পারে, মানে তদন্ত হতে পারে, এবং সেই বিবেচনাতে পড়েছেন। এটা ভাবা দরকার ছিল যে আমি 59 পর যখন থাকবো না, আমার চেয়ার যখন থাকবে না, তখন যখন আমার বিরুদ্ধে তদন্ত হবে বা বিচারাধীন হবে, এবং সেই অবস্থায় এবং সরকার ইচ্ছা করলে থামাতে পারত। আপনারা যেটা বারবার বলছেন যে আমাদের সময় এই পদে, আমি কিন্তু বলেছি তারা 3 সরকারের সময় পদে ছিলেন। তার মানে অর্থাৎ সেই শুরু আসলে কি কোনো ভাবে বিএনপির সময় হয়েছে কিনা? অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, দেখেন উনি তো বললেন যে যখন হরতাল হয়েছে তখন তারেক রহমান কোকো সাহেব ক্রিকেট খেলেছেন, বেনজির সাহেব তখন পাহারা দিয়েছে। মানে বিএনপি কাকে দিয়ে পাহারা দেওয়া রাখবে, তাকে শুধু পাহারাই রাখবে, তাকে কিন্তু অবৈধ ক্ষমতা ব্যবহার করার জন্য সুযোগ তৈরি করে দিবে না। এই জায়গায় বিএনপির সাথে আওয়ামী লীগের তফাৎ। হ্যাঁ, আওয়ামী লীগ ঠিক ওনার আজকের প্রধানমন্ত্রী তিনি ঠিক চিহ্নিত করে ফেলেছেন যে কাকে দিয়ে আমি আমার অবৈধ ক্ষমতাকে টিকে রাখতে পারবো। তার যে 2 খুঁটি, তার অবৈধ ক্ষমতা, অবৈধ নির্বাচন বৈঠনি পার করার জন্য তিনি 2টি খুঁটি দাঁড়া করিয়েছিলেন। এক হচ্ছেন বেনজির আহমেদ, আর একটা হচ্ছে আজিজ আহমেদ। আমার কথা শেষ করে নি। 2 খুঁটি এখন পড়ে গেছে, এখন তাদের দায় তিনি নিতে পারবে না। ওই যে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তখন কথা প্রসঙ্গে আসলো যে
সঠিক জায়গায় গুলিটা করা হয়েছে, হাতেও করা হয়নি, পায়েও করা হয়নি, সরাসরি মাথায় করা হয়েছে। তার মানে বুঝে নেন যে 2 খুঁটি পড়লো, মানে অবৈধ সরকার প্রধানমন্ত্রী 2 খুঁটি, যার উপর ভর করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে সকল প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে অবৈধ এবং দলীয়করণ করে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় আজকে আসীন হয়েছেন অবৈধভাবে, জনগণের অধিকারকে হরণ করে। সে 2 খুঁটি পড়ে যাওয়া মানে কি শেখ হাসিনা কিন্তু এখন কোনোভাবেই এর বাইরে কিন্তু না, এই মানে এই প্রক্রিয়াধীনের বাইরে না। আজকে তাকে বিবেচনা করতে হবে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখবে নাকি বাংলাদেশটাকে রক্ষা করবে। যদি তিনি দেশের কথা ভাবেন, দেশের নেত্রী হিসেবে তিনি যদি বিবেচনা করেন, তার এই অবৈধ বৈঠনি থেকে বেরিয়ে আসতে হবে। এই অবৈধ যে ট্র্যাকে উনি উঠেছেন সেই ট্র্যাক থেকে তাকে নেমে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন দিতে হবে। আদারওয়াইজ শেখ হাসিনাকেও কিন্তু রক্ষা করতে পারবে না। কারণ 95 যে ঘটনাটা, 75 সালে যে ঘটনা করুণ পরিণতি, সেই করুণ পরিণতির দিকে কিন্তু আবারও ধাবিত হচ্ছে বাংলাদেশ। সেই জায়গা থেকে আজকে আমি এই আজকে প্রধানমন্ত্রীকে সতর্কতা দিতে চাই যে আপনি যাদেরকে ব্যবহার করে, যাদের উপর ভর করে আপনি অবৈধ ক্ষমতাকে ব্যবহার করছেন জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, সেই ব্যক্তিরাও কিন্তু আপনার পাশে থাকবে না। প্রধানমন্ত্রী প্রত্যেকটি সতর্কবাণীর কথা আপনাকে নিপুণ রায়চৌধুরী বলেছেন, সেটি কি আসলে সেরকম কিছু সম্ভাবনা আছে? সকল কর্মকর্তা কর্মচারীদেরকে এই অবৈধ প্রধানমন্ত্রী নিপুণ রায়চৌধুরীর মধ্যে কিন্তু একটা সরল সত্যি কথা বেরিয়ে আসছে, 75-এর 15 আগস্টের পরিণতি আপনারাই তৈরি করেছেন। আপনাদের নেতা কর্মীরা, আমরা দেখেছি রাজশাহীতে এবং আপনারা পরে দিন আপনারা শপথ নিয়েছেন, জেলা নেতা প্রকাশ্যে বলেছেন শেখ হাসিনার ফাঁসি চাই, কবর চাই। জিয়াউর রহমান আমাদের নেতা ছিলেন, এই জিয়াউর রহমান আমরা লক্ষ্য করে দেখেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, যাদের পরবর্তী বিচার হয়েছে, সাজা কার্যকর হয়েছে, ওনাদেরকে জিয়াউর রহমান প্রাইম পোস্টিং দিয়েছিলেন। তার মানে কি, যতই বলুক, আমরা বলি না মামলার অন্তরালে কুশীলব কে ছিলেন, আমরা কিন্তু এখন বঙ্গবন্ধু হত্যার কুশীলবদেরকে চিহ্নিত করতে চাই। মামলা হয়েছে, তো বুঝতে হবে তাদেরকে সুবিধা দিয়েছিলেন। দেখুন, সারা জাতি বলেন, বঙ্গবন্ধু বলেন, 75-এর 15 আগস্ট বাংলাদেশে আমাদের ঘটনাকে কল্পনা করে নাই। এবং আমরা মনে করি, আমরা এবং এটাও বলতে চাই, আমাদের দেশটা কিন্তু টেবিলে বসে আলোচনা হয়নি। 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। সেই দেশে 3.5 বছর পরে কারা এই দুঃসাহী কাজটা করলেন, কারা গণতান্ত্রিক অবস্থান থেকে দেশকে পিছিয়ে দিলেন। আমরা তো মনে করি আজকে 53 বছরের বাংলাদেশ অনেক দূরে গিয়ে যেতেন যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতেন। যারা পরবর্তীতে ক্ষমতায় এসেছেন, তারা ক্ষমতায় এসে দল করেছেন, ক্ষমতায় এসে নির্বাচন দিয়েছেন ক্ষমতায় থাকার জন্য, জনগণের কাজ করার জন্য না। কিন্তু যে সতর্কবাণী নিপুণ রায়চৌধুরী বলছিলেন যে ইতিহাসের আবারও এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখব কিনা। দেখুন, আজকে বিএনপির যে অবস্থান, আমি একটা দলের বলতে চাই না, আমি মনে করি এই দলটির অবস্থান যদি ভালো থাকতো, এই দলের নেতৃত্ব যদি ঠিক থাকতো, তাহলে এই দলটা নির্বাচনে আসতো, আওয়ামী লীগের সাথে একটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আসতেন। আজকে সেই সাহস পাচ্ছে না বলেই 28 অক্টোবরের মতো ঘটনা করে নির্বাচন থেকে এক্সিট নেওয়ার একটা পথ তৈরি করেছে। 28 অক্টোবরের দায়ও আসলে অনেকটা বিএনপির লোকেরা যারা আছেন, বিএনপি নেতাকর্মীরা চাপাতে চান। জি, সামাজিক মাধ্যমের উপরেই চাপিয়ে দিচ্ছেন। যে কোনো মাধ্যমেই বলেন, ওই দিন এমন কোনো ঘটনা হয় না যেখানে আওয়ামী লীগ সংগঠনের সাথে বিএনপির কোনো সংঘর্ষ হয়েছে। এই বেনজির আহমেদ বা জেনারেল আজিজরা আসলে আওয়ামী লীগকে কোনোভাবেই সাহায্য করেন। দেখুন, এখানে একটা পথ কিন্তু বড় জিনিস না। নিপুণ রায়চৌধুরী যেমন এক পর্যায়ের নেতা, তারেক রহমান এক পর্যায়ের নেতা। তারেক রহমান দেশটা চালাতে পারছেন না, উনি হয়তো বা স্কাইপিতে কথা বলছেন বা নির্দেশ দিচ্ছেন, কিন্তু এটা কিন্তু করেন অনেকে। সো বুঝতে হবে এই লেভেলটা কি আছে। আমরা কিন্তু দেশটা থাকবে, আমরা এই পদের যারা তাদেরকে সক্ষমতা করতে চাই না, এখন যারা দায়িত্বে আছেন তাদেরকে করা ঠিক হবে না। দেখেন, আমি আপনাকে বলি, 7 জানুয়ারির যে নির্বাচন, 63টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এবং আমাদের নেতা উনি বললেন না, হ্যাঁ উনি স্কাইপিতে বক্তব্য দিয়েছেন, উনি জনসভায় ভার্চুয়ালি তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন যে আপনারা এই আমি দামি স্বামী নির্বাচন বর্জন করেন, কারণ আমরাই আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি, সংগ্রাম করতে, এবং আমরা সফল হব, আপনারা বর্জন করেন। আমি শেষ করে নি প্লিজ ভাই। 95% জনগণ ভোট বর্জন করেছেন, 5% ভোটারের প্রধানমন্ত্রী হয়েছে আজকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লজ্জা করা উচিত।
উনারা আবার বড় বড় গলায় কথা বলেন, উনারা আবার ভোটের গণতন্ত্রের কথা বলেন। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এই বেনজির আহমেদ, আজিজ আহমেদ, গংদেরকে দিয়ে তিনি আসীন হয়েছেন অবৈধ ক্ষমতায়। এখন আবার যখন তাদের টুটি চেপে ধরা হয়েছে, এখন তাদের দায় উনারা গ্রহণ করতে পারেন না, দায় উনারা গ্রহণ করতে চান না। একই সাথে এই আমি দামি স্বামী নির্বাচনে ওনার দলের যেসব দাগা দাগা এমপিরা, সাবেক এমপিরা দাঁড়িয়েছিলেন, তারাও বলেছেন শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজকে জাতীয় পার্টি স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই নির্বাচন কোনোভাবে সঠিক এবং সুষ্ঠু হয়নি। একইভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। ওনাদের এই সার্কাসের খেলায় বিএনপি কেন অংশগ্রহণ করবে? বিএনপি তো গণমানুষের দল, বিএনপি তো জনগণের ভোটের অধিকারের বিশ্বাস করে এবং জনগণের ভোটের অধিকারের মাধ্যমে বিএনপি বারবার ক্ষমতায় এসেছেন। এবং তারেক রহমান, আমি একটা কথা শেষ করে নি, তারেক রহমানের সফলতায় হচ্ছে আজকের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে গেছে তারেক রহমান। কথায় কথায় তারা তারেক রহমানের বিদেশে বসে শোনেন, বিদেশে বসে যে নেতা বিদেশে বসে স্কাইপের মাধ্যমে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে পারে, বাংলাদেশের জনগণের মধ্যে আলোড়ন তৈরি করতে পারে, অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানাতে পারে, তার আহ্বানে যখন জনগণ হয়, সেই তারেক রহমানকে আজকে 5% ভোটারের প্রধানমন্ত্রী তাকে চ্যালেঞ্জ ছড়ে, অর্থাৎ বাংলাদেশের জনগণের উপর আজকের অবৈধ প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছড়ে তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার করবে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে সেই সুযোগ দেবে না। সেই সুযোগ দেওয়ার আগে শেখ হাসিনার পতন হবে, অবৈধ সরকারের পতন হবে, জনগণের আদালতে শেখ হাসিনার বিচার হবে, অবৈধ সরকারের বিচার হবে। যদি বিএনপি নির্বাচনে আসতো তাহলে হয়তো 60 থেকে 70 এইসব নির্বাচন আমরা বিশ্বাস করি না। আপনাদের এক সাধারণ খেলার নির্বাচন আমরা বিশ্বাস করি না। কাছে যেতে ভয় পান। আমাদের খুঁটি কিন্তু দুইটা, আপনাদের নাই। আমাদের খুঁটি দুইটা, একটা জনগণ এবং একটা ভোটার, যাদের কাছে বিএনপি যেতে ভয় পান, আন্দোলনে হেরেছেন, নির্বাচনে যেতে চান না। আমরা মনে করি এই দলটি আবার সেই 75-এর 15 আগস্টের মতো ষড়যন্ত্রের পথে এগোচ্ছেন। এখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দিচ্ছেন। তার মানে কি সুষ্ঠুভাবে তারা ক্ষমতা আসতে চাচ্ছেন না, আবার সেই ষড়যন্ত্র, আবার সেই হত্যাকু, সেই পথে এগোতে চাচ্ছেন। আমরা মনে করি 2024 সাল নির্বাচন হয়েছে, 2029 সালে নির্বাচন হবে। এর আগে এই বাংলাদেশে এইগুলোর কোনো সুযোগ নাই। আপনাদেরকে ক্ষমতায় আসতে গেলে নির্বাচনের পথে আসতে হবে, জনগণের পাশে আসতে হবে, ভোটারদের পাশে আসতে হবে, তারাই সিদ্ধান্ত নেবে। দুর্নীতির অভিযোগে আসলে অভিযুক্ত হচ্ছেন, অবশ্যই দুর্নীতির অভিযোগ আসবে, তদন্ত হবে, বিচার হবে, প্রক্রিয়া চলতে থাকবে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। বিশ্বের অনেক দেশ থেকে দুর্নীতি নির্মূল হয় নাই, আমরা বলবো না নির্মূল হয়েছে, তবে আমরা এই ধারাটা বজায় রাখতে চাই যাতে নিয়ন্ত্রিত থাকে। কোনো দুর্নীতি নির্মূল হবে না এবং দুর্নীতির দ্বারাই দুর্নীতির নির্মূল কখনোই হবে না, এটা নিয়ন্ত্রণ রাখতে হবে। তারা ক্ষমতায় টিকে থাকছে। তবে আমি একটা কথা বলি, উনি বললেন 5 বছর, জনগণের গণ অভ্যর্থনার মাধ্যমে ওনাদের পতন হবে আগামী 6 মাসের মধ্যে। বাংলাদেশের মানুষ গণ অভ্যর্থনের সাথে পরিচিত, সেই পরিবেশ এখনো হয় নাই। দর্শক, আগামী দেশে সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।